সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার, যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি দিক নির্দেশনা দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ, বললেন বদিউল আলম। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আজ, অতীত বিবেচনায় ভবিষ্যৎ বিনির্মাণে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। রাষ্ট্র সংস্কারে সহায়তা দিতে চান সাবেক সেনা কর্মকর্তারা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার, যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। ফরহাদ হোসেন মেহেরপুর 1 সদর মুজিবনগর আসনের সংসদ সদস্য ছিলেন। বিশ্বের সর্বশেষ বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তার আগের সরকারের তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগের বেশিরভাগ এমপি মন্ত্রীরা গা ঢাকা দেন। এর মধ্যে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে আদালতের মাধ্যমে রিমান্ড ও কারাগারে পাঠানো হয়েছে। মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি দিক নির্দেশনা দিল আওয়ামী লীগ। নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার 14 সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার, এক্স, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো, সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ, বললেন বদিউল আলম। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেছেন। নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা অগ্রহণযোগ্য হবে না। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার আরো বলেছেন, ডামি, একতরফা ও মধ্যরাতের নির্বাচন করে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে আওয়ামী লীগ। যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্ট সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে বিচার হওয়া দরকার। সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেছেন। নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা অগ্রহণযোগ্য হবে না। গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার ছিল রুটিন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের 15-16 বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারপরও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতে পারে। গত 3 ডামি নির্বাচনে অভিযুক্ত সবার বিচারের দাবি জানিয়ে বদিউল আলম বলেন, গত 3টি নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডে জড়িত ছিল। কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের
সুস্পষ্ট লঙ্ঘন করেছে, আদালতের নির্দেশ অমান্য করেছে, অতি উৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তাই নির্বাচনী অপরাধে অভিযুক্ত সবাইকে বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তিনি বলেন, নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। সে সময় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য কয়েকটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে দিনের ভোট রাতে হয়েছিল। মৃত মানুষ ভোট দিয়েছে, বিদেশি অবস্থানরত ব্যক্তিরাও ভোট দিয়েছে, কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে, শিশুরাও ভোট দিয়েছে। আমি আর ডামি প্রার্থী নির্বাচন হয়েছিল, 8 থেকে 10% ভোট পড়লেও ভোটের সংখ্যা বাড়িয়ে 40 থেকে 45% দেখানো হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার শেষ সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে বিচার হওয়া দরকার বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। তা না হলে আগামীতে দৃষ্টান্ত সৃষ্টি হবে না। তিনি বলেন, বিগত 3 জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী, তাদের শাস্তি হওয়া যৌক্তিক। নির্বাচন সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন আইন সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। ছায়া সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিতদের পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হন। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আজ। অতীত বিবেচনায় ভবিষ্যৎ বিনির্মাণে বার্তা দেবে যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন ঢাকায়। প্রতিনিধি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। মার্কিন প্রতিনিধি দলের সব সদস্য শনিবার ঢাকায় পৌঁছান পৃথক ফ্লাইটে। সফরের প্রথম দিনে ব্যবসায়ীদের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আজ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও অর্থ উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পররাষ্ট্র সচিব সহ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন তারা। আলোচনায় দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, উন্নয়ন, অর্থনীতি ও অংশীদারিত্বের বিষয় থাকবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য ডোনাল্ড লো বাংলাদেশে আসার আগে 3 দিন ভারতে ছিলেন। তিনি শনিবার বিকেলে বাংলাদেশে পৌঁছান। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদার বিশেষত ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিতে ওয়াশিংটন কিভাবে কাজ করতে পারে তা নিয়েই ডোনাল্ড লু এর এবারের সফরের মুখ্য উদ্দেশ্য। দায়িত্বশীল সূত্রের বরাতে এর মধ্যে খবর বেরিয়েছে, গত 3 দিনে ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সিরিজ আলোচনা হয়েছে সফরকারী মার্কিন প্রতিনিধি দলের। ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনে ভারতের বর্ডার লাগোয়া বন্ধু রাষ্ট্র বাংলাদেশে যে অভাবনীয় রাজনৈতিক পরিবর্তন এসেছে সেটি তাদের আলোচনার বাইরে ছিল না। যদিও এ নিয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। বাংলাদেশ ও ভারতের অভিন্ন বন্ধুর যুক্তরাষ্ট্র 2014 সালে নির্বাচনের আগে রাষ্ট্রদূত ড্যান মজিনাকে দিল্লি পাঠিয়েছিল ওয়াশিংটন, কিন্তু কাজ হয়নি। বিরোধী দলকে বাইরে রেখে অনুষ্ঠিত সেই নির্বাচন নিয়ে যে যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থানে ভিন্নতা ছিল সেটি তাদের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর সফরে প্রমাণ হয়। অনেকে এখন বলছেন, সেই সময় বাংলাদেশের সব দলের অংশগ্রহণ গ্রহণযোগ্য নির্বাচন হলে আজ শেখ হাসিনার এই পরিণতি হতো না। বিশ্লেষকরা বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা সহ নানা কারণে সম্পর্কে টানাপোড়েন থাকলেও যুক্তরাষ্ট্র এখনো এই অঞ্চলে ভারতকে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করে। লুর দিল্লি সফরে তার ইঙ্গিত রয়েছে, তবে ইন্দো প্যাসিফিকটা স্ট্র্যাটেজির কেন্দ্রস্থলে থাকা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্বাতন্ত্র্যতা রয়েছে, সেটি ট্রাম্প আমল থেকে শুরু করে এ পর্যন্ত দফায় দফায় স্পষ্ট করেছে ওয়াশিংটন। এটা প্রতিষ্ঠিত যে এক সময় দিল্লির চোখে বাংলাদেশকে দেখত যুক্তরাষ্ট্র, কিন্তু না, গত কয়েক বছরে সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যে ঢাকার সঙ্গে সরাসরি ডিল করেছে ওয়াশিংটন, বিশেষ করে 2016 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের পর থেকে। পর্যবেক্ষকরা বলছে, নানা কারণে মার্কিন ফরেন পলিসিতে বাংলাদেশ স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং ভূরাজনৈতিক অবস্থান এখানে মুখ্য। বাংলাদেশের পট পরিবর্তনের নানা কথা চাউর রয়েছে, কিন্তু ওয়াশিংটন এটা স্পষ্ট করেছে যে যেটুকু পরিবর্তন এসেছে
ঘটিয়েছে তা বাংলাদেশের মানুষই ঘটিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে যে যুক্তরাষ্ট্র সর্বতোভাবে প্রস্তুত, সেটি স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বারবার পুনর্ব্যক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে অতীতে টানাপোড়েন বিবেচনা নিয়ে, অর্থাৎ নিকট অতীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ছায়া ফেলেছে। সেটি মনে রেখেই পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এই বার্তা দিতেই নতুন সরকারের 1 মাসের মাথায় মার্কিন প্রতিনিধি দলের এবারের সফর হচ্ছে। ঢাকায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকার ওয়াশিংটনের আকাঙ্ক্ষার প্রতিফলন। এর থেকে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র দুদেশের অর্থনৈতিক সম্পর্কের দিকে মনোনিবেশ করতে চাইছে। একটি ইস্যু যা এই সফরে বড় হয়ে উঠবে তা হলো ভারতের নজরে না দেখে বাইডেন প্রশাসন কি তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত। ওয়াশিংটন পোস্ট এবং বেশ কিছু রিপোর্ট প্রমাণ করে যে বিষয়টি নিয়ে কিছু সংশয় রয়েছে। আসলে বাংলাদেশ সফরের আগে মার্কিন প্রতিনিধি দলের ভারতে পা রাখার বিষয়টি এই জল্পনাকে আরো বাড়িয়ে তুলতে পারে যে দুই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য কিভাবে রাখতে হয় সেই পাঠ এখনো শেখেনি যুক্তরাষ্ট্র। মার্কিন পক্ষের তরফে তাদের বাংলাদেশি প্রতিপক্ষদের আশ্বস্ত করা গুরুত্বপূর্ণ যে তারা অন্য কারো সুরে কথা বলছে না। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপক্ষীয় সংলাপের বেশিরভাগই চীন এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক কৌশলকে ঘিরে আবর্তিত হয়েছে। চীনের কথা মাথায় রেখে জাতীয় নিরাপত্তার উপর দৃষ্টি নিবন্ধন করেছে মার্কিন কর্মকর্তারা। হাসিনা সরকার এবং তার সমর্থকরা বেইজিং এর কাছাকাছি যাওয়ার কৌশল নিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি আমেরিকার মনোযোগ সরাতে চেয়েছিলেন। কখনো কখনো মার্কিন যুক্তরাষ্ট্র সেই ফাঁদে পা দিয়েছিল বলেই মত বিশেষজ্ঞদের। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের ভূমিকাকে নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের সামনে। বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য সামরিক ভূমিকার দিকে মনোনিবেশ করার পরিবর্তে চীনকে ঠেকাতে জুলাই বিপ্লবের প্রতিশ্রুতি পূরণ করা একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের কাছে। এদিকে গতকালই ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করে। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে বেসরকারি খাতে মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা বাড়বে বলে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের পর ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে ডাটা সেন্টার এবং পরিবহন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলো বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক ভূমিকা পালন করেছে। সঠিক অর্থনৈতিক সংস্কার করা হলে আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। হাসিনা সরকারের পতনের 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের পর দ্রুত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে, পাশাপাশি দেশ গঠনে ডক্টর ইউনূসকে সহায়তারও আশ্বাস দিয়েছে। রাষ্ট্র সংস্কারে সহায়তা দিতে চান সাবেক সেনা কর্মকর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরাও। শেখ হাসিনার পতনের জন্য তারাও মিছিল সমাবেশ করেছেন। চাকরিতে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও সদস্যরাও এই আন্দোলনে সহযোগিতা করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার আন্দোলনেও সহযোগিতা করতে চান তারা। শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্স টিয়ার্ড আর্মস ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া আয়োজিত জুলাই আগস্ট 2024 বিপ্লব সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিমুল গনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ গড়ার নতুন সুযোগ হয়েছে। কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশপ্রেমিক নিবেদিত মানুষ এবং সঠিক তদারকি প্রয়োজন। তিনি বলেন, এই বিপ্লবী সরকার ও ছাত্র জনতা কি চাচ্ছে এটা পরিষ্কার করতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ, ছাত্র এবং সশস্ত্র বাহিনী কি ভূমিকা পালন করবে তা চিহ্নিত করতে হবে। এখন প্রয়োজন দেশপ্রেমিক নিবেদিত একদল মানুষ। সশস্ত্র বাহিনী গণমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত হতে পারে। দেশ সংস্কার কাজে 4 জায়গা থেকে জনবল নিয়োগ দেওয়া যেতে পারে জানিয়ে তিনি বলেন, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি
বেসরকারি অফিসার, প্রবাসী এবং বিদেশ থেকে সংশ্লিষ্টদের দিয়ে সংস্কার কাজ করা সম্ভব। অপরাধীদের বিচারের দাবি জানিয়ে নাসিমুল গনি বলেন, বিগত সরকার সেনাবাহিনী ওই গোয়েন্দা বাহিনী ধ্বংস করে দিয়ে গেছে। সশস্ত্র বাহিনী সহ সব জায়গায় মেধাহীন নিয়োগ দিয়ে নৈরাজ্য তৈরি করেছে। অনেক সংকট এবং 40 লাখ মামলা রেখে গেছে। এখনো প্রতি বিপ্লবের জন্য টাকা ছড়ানো হচ্ছে। চিহ্নিত অপরাধীদের ভাষান্তর নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। গণ অভ্যুত্থানের সশস্ত্র বাহিনীর ভূমিকা অগ্রভাগে ছিল বলে দাবি করে লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, সাবেক ও বর্তমান সৈনিক থেকে সব স্তরের কর্মকর্তারা এই সফলতার অংশীদার। অথচ অভ্যুত্থানের 1 মাস অতিবাহিত হওয়ার পরও আমরা অবহেলিত। লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা গণ অভ্যুত্থানে দুভাবে ভূমিকা রেখেছেন। অবসরপ্রাপ্তরা সরাসরি মাঠে নেমেছেন এবং চাকরিরতরা চূড়ান্ত সময় অবদান রেখেছেন। আবু সাইদ হত্যার পর সেনাবাহিনীর সব স্তরের সদস্যরা মাঠে নামেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা প্রতিবাদ ও জনসংযোগ শুরু করেন। 18 জুলাই মিরপুর DOSHS থেকে প্রতিবাদের সূচনা হয়। এটাই সর্বপ্রথম সশরীরে আন্দোলন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গোয়েন্দা সংস্থাগুলোকে ঠিক করার উপর গুরুত্ব আরোপ করে লেফটেন্যান্ট আবু রুশুদ বলেন, আমাদের কয়েকশো অফিসার বিনা কারণে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত হয়েছে। তাদের মধ্যে ট্রেনিং প্রাপ্ত এবং অভিজ্ঞ অনেক অফিসার আছেন। তাদের বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে। তারপর ধীরে ধীরে অন্যদের ট্রেনিং দিয়ে এই সব জায়গায় বসান। তাহলে হয়তো আমরা এই নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে পারবো। জেছিও সৈনিক সহ যারা সক্ষম তাদের কাজে লাগাতে হবে এবং আমাদের এটা করতে হবে। পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্র ছিল মন্তব্য করে তিনি আরো বলেন, আমি মনে করি আমাদের অত্যন্ত পাওয়ারফুল এবং একটা আর্মড ফোর্সেস থাকতে হবে। এটা না হলে এই সময় ও ভবিষ্যতের পৃথিবীতে আমরা বড় বিপদে থাকবো। এক্ষেত্রে রাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।